আসসালামু আলাইকুম। সরলরেখার 12তম লেকচারে স্বাগতম জানাচ্ছি। আমি সাদমান আবির ভাইয়া। 12তম লেকচারটা আমাদের গতকাল নেওয়া হয়েছিল, কিন্তু কেন যেন মনে হচ্ছিল যে গতকালের লেকচারটাতে মানে আই এম নট স্যাটিসফাইড আর কি। দ্যাটস ওয়াই 12তম লেকচারটা ভাইয়া আবারও নিচ্ছি। ওকে, তো আশা করি আজকের ক্লাস করার পরে আর সমস্যা হবে না, ঠিক আছে। তো আজকের ক্লাসে আমরা অনুশীলনী 3.g দিয়ে শুরু করব। আর অনুশীলনী 3.g হচ্ছে এমন একটা অনুশীলনী যেখান থেকে আপনি 4 নম্বরের একটা প্রশ্ন মানে প্রায় শতভাগ নিশ্চিত যে পাবেন, ঠিক আছে। তাই অনুশীলনী 3.g এর যে টপিকগুলো আছে, যে অঙ্কগুলো আছে, ওই টপিকগুলো ওই অঙ্কগুলো আপনাকে বেশি বেশি প্র্যাকটিস করা লাগবে, ঠিক আছে। আচ্ছা, তো আপনারা চাইলে আপনাদের ফ্রেন্ডদেরকে কমেন্টে মেনশন করতে পারেন, তারপরে চাইলে ক্লাসটা শেয়ার করতে পারেন, তারপরে আপনাদের ক্লাস নোটগুলো আমাদের গ্রুপে বেশি বেশি শেয়ার করবেন। ওকে, তাহলে ধরেন যে মনে হয় যে আসলে ক্লাস কেউ করতেছে, ক্লাস করে কেউ উপকৃত হচ্ছে। তো এটা ভাইয়ের পক্ষ থেকে রিকোয়েস্ট আর কি। হ্যাঁ, আচ্ছা, আর হচ্ছে ক্লাসগুলো যেহেতু ইউটিউব চ্যানেলে আপলোড দেওয়া হয়, আপনারা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে ওখানেও নিয়মিত ক্লাসগুলো পেয়ে যাবেন, ঠিক আছে। আর হচ্ছে একটা বিগ নিউজ আছে, সেটা ভাই ক্লাসের শেষের দিকে বলবো। আচ্ছা, ওকে, তো শুরু করা যাক। প্রথমে অনুশীলনী 3.g এর অঙ্কগুলো করতে গেলে যতটুকু বেসিক জানা দরকার ভাইয়া আগে সেটা কভার করে ফেলি। ওকে, তো প্রথমত আমাদেরকে এই অধ্যায়ে যে জিনিসটা বারবার প্রয়োজন হবে সেটা হচ্ছে একটি নির্দিষ্ট বিন্দু থেকে একটি রেখার লম্ব দূরত্ব, এই টপিকটা আমাদের বারবার প্রয়োজন হবে। তো এটা দিয়ে কি বোঝায়, আমি এখানে একটা বিন্দু নিলাম, এই বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে আলফা 1 আর বিটা 1। ওকে, তারপরে এখানে একটা রেখা নিলাম, এই রেখার সমীকরণ হচ্ছে ax প্লাস by প্লাস c ইকুয়াল 0। এবার আমি আপনাকে বললাম এই বিন্দু থেকে এই রেখার দূরত্ব বের করো, জাস্ট দূরত্ব বের করো। কিভাবে বের করবেন আমি সেটা বলি নাই, কোনো শর্ত দিই নাই, আমি শুধু বলছি এই বিন্দু থেকে এই রেখার দূরত্ব বের করো। এখন এই বিন্দু থেকে এই রেখার দূরত্ব অনেক ভাবে বের করা যায়। কেউ চাইলে এই বিন্দু থেকে এই রেখার দূরত্ব এভাবেও বের করতে পারে, কেউ চাইলে এই বিন্দু থেকে এই রেখার দূরত্ব এভাবেও বের করতে পারে, কেউ চাইলে এই বিন্দু থেকে এই রেখার দূরত্ব লম্বালম্বি ভাবেও বের করতে পারে, ঠিক আছে। ওকে, এই যে লম্বালম্বি দূরত্বটা, এই দূরত্বকেই আমরা বলি হচ্ছে লম্ব দূরত্ব। ব্যাপারটা বোঝা গেছে? সো কোন বিন্দু থেকে কোন রেখার লম্ব দূরত্ব বলতে আমরা আসলে কি বুঝবো? আমরা বুঝবো যে ওই বিন্দু থেকে ওই রেখার লম্বালম্বি যে দূরত্ব ওইটাকে, ঠিক আছে। ওকে, এতটুকু আই হোপ ক্লিয়ার। আচ্ছা, এখন আমরা এই বিন্দু থেকে এই রেখার লম্বালম্বি যে দূরত্ব, আই মিন লম্ব দূরত্ব, ওই লম্ব দূরত্বের মান বের করব। মান কিভাবে বের করব? একদম ইজি। শুরুতে আপনি একটা দাগ দিবেন, এরপর আপনি কি করবেন, যে রেখার লম্ব দূরত্ব বের করতে চান ওই রেখার সমীকরণে এক্স এর জায়গায় বসবে যে বিন্দু থেকে লম্ব দূরত্ব বের করতে চান ওই বিন্দুর ভুজ, ঠিক আছে। ভাই কি বলছি, যে রেখার লম্ব দূরত্ব বের করতে চান ওই রেখার সমীকরণে এক্স এর জায়গায় বসবে কে বসবে? যে বিন্দু থেকে লম্ব দূরত্ব বের করতে চান ওই বিন্দুর ভুজ। তাহলে এখানে এক্স এর জায়গায় বসবে আলফা 1। ওকে, তারপরে এই সমীকরণে ওয়াই এর জায়গায় বসবে কে বসবে? যে বিন্দু থেকে লম্ব দূরত্ব বের করতে চান ওই বিন্দুর কোটে, তাহলে ওয়াই এর জায়গায় বসবে বিটা 1।
তাহলে এখানে ওয়াই এর জায়গায় বসবে বিটা ওয়ান। বাকি যে যেমন ছিল ঠিক তেমন থাকবে। তাহলে এখানে পাচ্ছি এ আলফা ওয়ান প্লাস বি বিটা ওয়ান প্লাস সি। ওকে, আর এই হরে মানে নিচে আসবে রুট ওভার এক্স এর সহগ স্কয়ার প্লাস ওয়াই এর সহগ স্কয়ার। ওকে, এবার এই অংশটাকে মডুলাসের মধ্যে রাখবেন। কেন ভাইয়া মডুলাসের মধ্যে কেন রাখবেন? এটা দিয়ে কি বুঝায়? এটা দিয়ে বুঝায় এই বিন্দু থেকে এই রেখার এই লম্ব দূরত্বের মানকে। আর আমরা জানি দূরত্ব কখনো ঋণাত্মক হয় না, ঠিক আছে? তো মাঝে মধ্যে দেখা যায় এটা ধরে যদি হিসাব করি মানটা নেগেটিভ চলে আসে, কিন্তু দূরত্ব কখনো ঋণাত্মক হয় না। তাই আমরা এটাকে মডুলাসের মধ্যে রাখি যেন মানটা মাইনাস দিয়ে আসলেও মডুলাসের কারণে প্লাস হয়ে যায়। ব্যাপারটা বোঝা গেছে? তাহলে এটাই হচ্ছে কোন বিন্দু থেকে কোন রেখার লম্ব দূরত্বের মান বের করার সূত্র। জাস্ট কি করব, সমীকরণে এক্স এর জায়গায় বসবে যে বিন্দু থেকে লম্ব দূরত্ব বের করব তার ভুজ, ওয়াই এর জায়গায় বসবে যে বিন্দু থেকে লম্ব দূরত্ব বের করব তার কোটি, বাকি সব কিছু ঠিকঠাক সেম থাকবে। এটাকে মডুলাসের মধ্যে রাখবো যাতে অলওয়েজ পজিটিভ দিয়ে মানটা আসে। আর নিচে বসবে রুট ওভার এক্স এর সহগ স্কয়ার প্লাস ওয়াই এর সহগ স্কয়ার। তাহলে এটাই হচ্ছে কোন বিন্দু থেকে কোন রেখার লম্ব দূরত্বের মান বের করার প্রসেস, সূত্র। এতটুকু ক্লিয়ার? আচ্ছা, এবার এখানে একটা কথা বলে রাখি। আমাদের প্রশ্নে মানে সরলরেখার অঙ্ক করার সময় মাঝে মধ্যে এরকম বলবে, আপনাকে একটা বিন্দু দিয়ে দিবে, একটা রেখা দিয়ে দিবে, আর আপনাকে বলবে ওই বিন্দু থেকে ওই রেখার দূরত্ব বের করতে। লম্ব দূরত্ব এই শব্দটা ব্যবহার করবে না, বলবে কি এই বিন্দু থেকে এই রেখার দূরত্ব বের করো। তা আপনাদের সিলেবাসে কোন বিন্দু থেকে কোন রেখার দূরত্ব বলতে লম্ব দূরত্বকেই বুঝায়। ব্যাপারটা বোঝা গেছে? প্রশ্ন যদি কোন বিন্দু থেকে কোন রেখার লম্ব দূরত্ব বের করতে বলে তাহলে সেখানে কনফিউজড হওয়ার কিছুই নাই, কারণ সেখানে স্পষ্ট করে বলে দেওয়া আছে যে লম্ব দূরত্ব, ঠিক আছে? কিন্তু কোন বিন্দু থেকে কোন রেখার দূরত্ব বের করতে বললে অনেকে কনফিউজড হয়। তো কনফিউজড হওয়ার কিছু নাই, আপনাদের সিলেবাসে কোন বিন্দু থেকে কোন রেখার দূরত্ব বলতে লম্ব দূরত্বকেই বুঝায়। ক্লিয়ার? ওকে, তাহলে আই হোপ এতটুকু নিয়ে কোনো সমস্যা নাই। ঠিক আছে, এবার আরেকটা ইম্পর্টেন্ট টপিক বুঝতে হবে যেটা আমরা খুব বেশি ব্যবহার করব অনুশীলনে 3.g এর অঙ্কগুলো সমাধান করতে গিয়ে। তো এই ব্যাপারটা একটু বুঝার চেষ্টা করেন, ঠিক আছে? কিরকম দেখেন, তো আমরা 3.f এর একটা অঙ্ক করতে গিয়েও এই রুলটা অ্যাপ্লাই করছি। যে এরকম ছিল, সাপোজ এরকম ছিল যে মডুলাস a সমান 40। তা আমরা বললাম কি যে মডুলাস যদি উঠাতে হয়, আমরা এখন মডুলাস উঠাবো। মডুলাস উঠালে সমান চিহ্নের ডান পাশে প্লাস মাইনাস দিতে হয়, ঠিক আছে? এখন প্রশ্ন হচ্ছে কেন কেন প্লাস মাইনাস দিতে হয়, ঠিক আছে? তো ভাই আগে একটা একটা করে পয়েন্ট ক্লিয়ার করি, এই ব্যাপারটা বুঝে নিন, কারণ এই রিলেটেড আমরা 3 থেকে 4টা গাণিতিক সমস্যা সমাধান করব, প্লাস এই রুলটা আমরা বারবার অ্যাপ্লাই করব। তো এটা একটা ক্লিয়ার কনসেপ্ট থাকাটা উচিত। তো ভাইয়া এর ভেতরের ইনসাইট আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি, একটু মনোযোগ দেন ভাইয়ের সাথে, একদম ইজি, টেনশনের কোনো কারণ নাই। দেখেন, ধরেন আমি যদি আপনাকে বলি যে -9কে মডুলাস করলে কত আসবে আর +9কে মডুলাস করলে কত আসবে। এখন আমরা জানি কি জানি যে মডুলাসের মধ্যে নেগেটিভ থাকুক, মানে নেগেটিভ মান থাকুক অথবা পজিটিভ মান থাকুক, মানটা সবসময় ধনাত্মকই আসে, রাইট? তাহলে -9কে যদি মডুলাস করি তাহলে মান আসবে +9, আবার +9কে যদি মডুলাস করি তাও মানটা কি আসবে +9, রাইট? এখন প্রশ্ন চলে এখানে প্লাস মাইনাস কোথা থেকে আসছে।
ওকে, আগে এতটুকু ক্লিয়ার কিনা বুঝেন যে আমরা যে কোনো সংখ্যাকে, ধনাত্মক সংখ্যা হোক ঋণাত্মক সংখ্যা হোক, যে কোনো সংখ্যাকে মডুলাস করলে মানটা সবসময় কিসে আসবে? পজিটিভে আসবে। এতটুকু তো জানি আমরা ছোটবেলা থেকে। এবার এটা দেখেন, ছিল এই লাইনটা, ঠিক আছে, তা আমি এটাকে ভেঙে এটা লিখছি। কেন লিখছি? ওকে, দেখেন, ধরেন আমি আপনাকে বললাম কি a সমান 40, ঠিক আছে, এটা লিখলাম, হ্যাঁ, এটা দিয়ে দিলাম। এখন আমি উভয় পাশে বর্গ করলাম, তা আমি বর্গ বলবো, মডুলাস করলাম। তাহলে এটাকে মডুলাস করলাম, এই পাশে এটাকে মডুলাস করলাম, ঠিক আছে, ওকে, ভালো কথা। এবার 40কে যদি মডুলাস করি, তাহলে 40কে মডুলাস করলে মান কত আসবে? 40 আসবে, ঠিক আছে, এই যে এই ফর্মুলাটা। তাহলে 40কে যদি মডুলাস করি তাহলে কিন্তু 40 আসতেছে। তার মানে এখান থেকে হিসাব করলে যদি a সমান 40 হয়, তাহলে এখান থেকে হিসাব করলে এটা পাওয়া যাচ্ছে, ঠিক আছে। তাহলে যদি এটা থাকে এটা লেখা যায়, ঠিক আছে। বা সেম ভাবে আমি যদি উল্টা হিসাব করি, যদি আমি আপনাকে এটা দিয়ে দিই, তাহলে এটা থেকে হিসাব করলে এটা লেখা যায়। ক্লিয়ার? বুঝে গেছে কথাটা? যে এখান থেকে যেহেতু এটা লেখা যায়, তাহলে সেম ভাবে তো এখান থেকে এটাও লেখা যায়। ওকে, তাহলে আমি আপনাকে a সমান 40 দিয়ে দিলাম। এবার আমি উভয় পাশে মডুলাস করলাম, আর 40কে যদি মডুলাস করি তাহলে পাবো হচ্ছে +40। তাহলে যেহেতু এটা থাকলে এটা লেখা যায়, সেহেতু এটা থাকলে এটা লেখা যাবে, ঠিক আছে। তার মানে যদি এটা থাকে, তাহলে আমি 40, তাহলে যেহেতু এটা থাকলে এটা লেখা যায়, সেহেতু এটা থাকলে এটা লেখা যাবে, ঠিক আছে। তার মানে যদি এটা থাকে তাহলে আমি এটাও লিখতে পারতেছি। ওকে, বুঝা গেছে? তাহলে যদি এটা থাকে তাহলে আমি a সমান +40ও লিখতে পারি। যদি এটা থাকে তাহলে a সমান -40ও লিখতে পারি। তাহলে আমরা এর দুই রকমের মান পাচ্ছি, একটা হচ্ছে প্লাস চিহ্নের সাপেক্ষে, একটা হচ্ছে মাইনাস চিহ্নের সাপেক্ষে। ব্যাপারটা এবার বুঝা গেছে? ঠিক আছে, তাহলে আই হোপ ক্লিয়ার যে এটা থাকলে হিসাব করলে a এর মান +40 আসতে পারে, আবার a এর মান -40 আসতে পারে। তাই আমরা একসাথে লিখলাম +-40। তো এটাকে আমরা বলি যে মডুলাস তুললে ডান পাশে প্লাস মাইনাস দিব। এতটুকু ক্লিয়ার? এখন এখানে প্রশ্ন চলে আসে যে ভাইয়া আপনি এখানেও তো প্লাস মাইনাস দেন নাই, যে মডুলাস করছেন, মডুলাস করে তো প্লাস মাইনাস দেন নাই। এটার কারণ হচ্ছে এখানে a এর মানটা হচ্ছে অজানা। এর মান কত আমি তো জানি না, ঠিক আছে। তাহলে a এর মান যেহেতু অজানা, সেহেতু আপনাকে এর যত ধরনের মান আসা সম্ভব সব ধরনের মানকে কনসিডারেশনে নিতে হবে। তাহলে a এর মান +40ও হইতে পারে, আবার a এর মান -40ও হইতে পারে। কিন্তু এখানে এই ধরনের কোনো কাহিনী ঘটনাই কেন? কারণ এখানে তো -9, এটা তো জানা মান, ঠিক আছে। তাহলে -9 যে কোনো সংখ্যাকে যদি আমরা মডুলাস করি তাহলে মানটা তো সবসময় প্লাস দিয়ে আসবে। এটা তো জ্ঞাত মান, জানা মান, আমরা জানি, নোন, ঠিক আছে। কিন্তু এখানে a এর মানটা তো অজানা, সো a এর মান যদি প্লাস ধরে হিসাব করি তাও আমরা এটা পাচ্ছি, -40 ধরে হিসাব করলে এটা পাচ্ছি। সো a এর মান যেহেতু অজানা, তাই প্লাসেরটাও হিসাবে নিতে হবে, মাইনাসেরটাও হিসাবে নিতে হবে, যদি স্পষ্ট করে কোনো কিছু বলে দেওয়া নাই। কিন্তু এখানে তো বলে দেওয়া আছে যে -9 +9। তো যে কোনো সংখ্যাকে যদি আমরা মডুলাস করি তার মানটা সবসময় প্লাসে আসে। কিন্তু এখানে a এর মানটা যেহেতু অজানা, তাই দুইজনকে কনসিডারেশনে নিতে হচ্ছে। আই হোপ এই টপিকটা ক্লিয়ার, ঠিক আছে। তাহলে এখান থেকে মূল পয়েন্ট যেটা, জাস্ট দুইটা পয়েন্ট। একটা হচ্ছে যে কোনো সংখ্যাকে, সেটা অবশ্যই নোন হইতে হবে, ঠিক আছে। তাহলে যে কোনো সংখ্যাকে যদি আমরা মডুলাস করি তাহলে মানটা সবসময় আসবে হচ্ছে প্লাস দিয়ে। দেখেন এখানে কিন্তু মানটা প্লাস দিয়ে আসছে, ঠিক আছে। তাহলে যে কোনো সংখ্যাকে যদি আমরা মডুলাস করি তাহলে মানটা সবসময় আসবে হচ্ছে প্লাস দিয়ে।
ওকে, কিন্তু যখন আমরা মডুলাস তুলে ফেলবো তখন এখানে প্লাসও হইতে পারে মাইনাসও হইতে পারে, কারণ আমরা এটা a এর মান +40 দিয়ে হিসাব করেও পাওয়া যায়, আবার a এর মান -40 ধরে হিসাব করেও পাওয়া যায়। তাই আমরা প্লাস মাইনাস দুইটাকে কনসিডারেশনে নিতে হবে। ব্যাপারটা ক্লিয়ার? ঠিক আছে, তাহলে যে কোনো সংখ্যাকে যদি আমরা মডুলাস করি তাহলে ডান পাশের মানটা আসবে প্লাস, যে কোনো সংখ্যাকে যদি মডুলাস করি তাহলে ডান পাশের মানটা আসবে প্লাস। আর যদি মডুলাস তুলি তাহলে আমরা মানটা প্লাস দিয়েও পেতে পারি মাইনাস দিয়েও পেতে পারি। দেখেন +9 কে মডুলাস করলেও 9 আসে, আবার -9 কে মডুলাস করলেও কি আসে? 9 আসে। তাহলে ঠিক সেম ভাবে যদি আপনি +40 কে মডুলাস করেন তাও 40 আসবে, -40 কে মডুলাস করলেও 40 আসবে, সেম। ঠিক আছে, তাই হোপ এই ব্যাপারটা ক্লিয়ার। ঠিক আছে, তো এবার ওকে, তো এখন আমরা এই অঙ্কটা সমাধান করব। তো অনুশীলনী 3.g থেকে 4 স্টারের যতগুলো অঙ্ক আছে এটা হচ্ছে তাদের মধ্যে একটা। ঠিক আছে, তো আমরা এখন এই অঙ্কটা সমাধান করি। তো দেখেন, প্রদত্ত রেখাদ্বয়ের সমীকরণ x sec theta minus y cosec theta, এই কেটাকে আমি এই পাশে নিয়ে আসছি, তাহলে সেটা হয়ে যাবে -k। সমান চিহ্নের ডান পাশে সবসময় শূন্য রেখে হিসাব করবেন। কেন? কারণ আমরা যতগুলো সূত্র তৈরি করি প্রায় সবগুলো সূত্রই তৈরি করার সময় সমান চিহ্নের ডান পাশে শূন্য রেখেই সূত্রগুলো তৈরি করা হয়। তাই সূত্রগুলো যখন অ্যাপ্লাই করবেন তখন ডান পাশে শূন্য রেখে অ্যাপ্লাই করা লাগবে। ব্যাপারটা বুঝা গেছে? ওকে, তাহলে k cos 2 θ কে এই পাশে নিয়ে আসে, এটা। এখন আমাকে প্রশ্নে কি বলছে সেটাকে আমরা অ্যানালাইসিস করি। আমাদের টার্গেট কি? আগে টার্গেট ফিক্সড করি। আমাদের টার্গেট হচ্ছে আমরা এই সম্পর্কটা প্রমাণ করব, 4p² প্লাস p প্রাইম স্কয়ার সমান k স্কয়ার, এই সম্পর্কটা প্রমাণ করব। তো এখানে p আর p প্রাইম কি জিনিস ভাই সেটা প্রশ্নে বলে দিচ্ছে। দেখেন, একটা বিন্দু আছে, সেটা হচ্ছে মূল বিন্দু, আর আমাকে একটা রেখার সমীকরণ দিয়ে দিচ্ছে। তাহলে এই সমীকরণ দিয়ে যে রেখাকে বোঝানো হচ্ছে ধরে নিচ্ছে এটা সেই রেখা। এখন মূল বিন্দু থেকে এই রেখার যে লম্ব দূরত্ব, এই লম্ব দূরত্বকে এই প্রশ্নে লম্ব দৈর্ঘ্য বলছে। তো লম্ব দূরত্ব আর লম্ব দৈর্ঘ্য দুইটাই সেম জিনিস। ঠিক আছে, ওকে। তো মূল বিন্দু থেকে এই রেখার যে লম্ব দৈর্ঘ্য সেটা হচ্ছে p, তারপরে
মূল বিন্দু থেকে আরেকটা সমীকরণ দিচ্ছে, তো এই সমীকরণ দিয়ে যে রেখাকে বোঝানো হচ্ছে ধরে নিচ্ছে এটা সেই রেখা। তো মূল বিন্দু থেকে এই রেখার যে লম্ব দৈর্ঘ্য সেটা হচ্ছে পি প্রাইম, আর আমাকে এই সম্পর্কটা প্রমাণ করতে বলছে। তো আমরা এখন মূল বিন্দু থেকে এই রেখার লম্ব দৈর্ঘ্য পি এর মান বের করব, মূল বিন্দু থেকে এই রেখার লম্ব দৈর্ঘ্য পি প্রাইম এর মান বের করব, দেন আমরা প্রমাণের বাম পক্ষ নিয়ে কাজ করব। তো মূল বিন্দু হতে এই রেখা মানে 1 নং রেখা, 1 নং এর লম্ব দৈর্ঘ্য পি, তাহলে কোন বিন্দু থেকে কোন রেখার লম্ব দৈর্ঘ্য মানে লম্ব দূরত্ব বের করার প্রসেস কি ছিল? প্রসেস ছিল যে যেই রেখার লম্ব দূরত্ব বের করব ওই রেখার এক্স এর জায়গায় বসবে বিন্দুর ভুজ। তাহলে এখানে যদি 0 বসাই এটা 0 হচ্ছে, ওয়াই এর জায়গায় বসবে বিন্দুর কোটে, তাহলে এখানে 0 বসালে এটা 0 হচ্ছে। তাহলে এখানে থাকবে হচ্ছে মডুলাস মাইনাস কে, আর নিচে আসবে √ এক্স এর সহগ স্কয়ার প্লাস ওয়াই এর সহগ স্কয়ার। ঠিক আছে, ওকে। এবার এখান থেকে যদি হিসাব করি তাহলে আমরা পাবো হচ্ছে এটা sec স্কয়ার থিটা প্লাস কোসেক স্কয়ার থিটা। এখানে কিন্তু আপনি মডুলাস তুলবেন না, মডুলাস যদি তোলেন তাহলে অনেক টিচার কিন্তু খাতাটা কেটে দেয়। ঠিক আছে, কারণ কি এখানে কে এর মানটা হচ্ছে অজানা, আর ভাই কিছুক্ষণ আগে ব্যাখ্যা দিচ্ছি যে যদি অজানা রাশি থাকে তাহলে মডুলাস তুললে প্লাস মাইনাস সহ হিসাব করা লাগে, তো এখানে সরাসরি মডুলাস তোলা যাবে না। ঠিক আছে, ওকে। তো মডুলাসের ব্যবস্থা আমরা অন্যভাবে করব শেষের দিকে। তারপর এখানে মাথায় রাখবেন অনেকে এভাবে চিন্তা করে যে মডুলাসের মধ্যে ধনাত্মক মান থাকুক আর ঋণাত্মক মান থাকুক, মানটা সবসময় কিসে আসে? প্লাসে আসে। তো অনেকে কি করে মডুলাস মাইনাস কে কে মডুলাস করে প্লাস কে লিখে দেয়, এরকম কয়েকটা বইও আমি দেখছি। ঠিক আছে, কিন্তু এভাবে সরাসরি লিখবেন না। আমার এক্সপিরিয়েন্স দেখছি অনেক কলেজের টিচার খাতা কেটে দেয়, নাম্বার দেয় না। ঠিক আছে, মেবি কারণ হচ্ছে এটা যে ওই যে অজানা রাশি থাকলে মডুলাস তোলার পরে ডান পাশে কি দিতে হবে? প্লাস মাইনাস দিতে হয়, এই ধরনের একটা ব্যাপার স্যাপার আছে। কিন্তু এখানে তো জানা মান যে -9, সো -9 কে মডুলাস করলে সেটা যে +9 হবে ওটা নিয়ে কোনো ডাউট নাই। কিন্তু এটা যেহেতু অজানা, এটার মান কত সেটা তো আমি জানি না, সো প্লাস হইতে পারে মাইনাস হইতে পারে। মোট কথা কিছুক্ষণ আগে ভাই যে ব্যাখ্যা দিছি ওই ব্যাখ্যাটাই এখানে প্রযোজ্য, তাই এখানে মডুলাস তোলা যাবে না। ওকে, এবার আমরা মূল বিন্দু থেকে এই রেখাটার মানে 2 নং রেখার 2 নং এর লম্ব দৈর্ঘ্য বের করি। তাহলে সেম ভাবে এখানে এক্স এর জায়গায় বসবে বিন্দুর ভুজ মানে 0, তাহলে এটা 0 হচ্ছে। ওয়াই এর জায়গায় বসবে বিন্দুর কোটে মানে 0, তাহলে এটা 0 হচ্ছে। তাহলে এখানে থাকবে হচ্ছে -k cos 2 থিটা, আর নিচে আসবে √ এক্স এর সহগ স্কয়ার প্লাস ওয়াই এর সহগ স্কয়ার। তাহলে এই পাশে যেমন ছিল এখানে তেমন রেখে দিব, আর নিচে আসবে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা। আর আমরা জানি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা = 1, তাহলে এটা যদি 1 হয় তাহলে এটা চলে যাচ্ছে, তাহলে এই পাশে থাকবে -k cos 2 থিটা। ওকে, তাহলে আমরা এখন পি এর মানও পেয়ে গেলাম, পি প্রাইমের মানও পেয়ে গেলাম। এবার প্রমাণের বাম পক্ষটা লিখি। তাহলে বাম পক্ষ হচ্ছে 4p স্কয়ার প্লাস p প্রাইম স্কয়ার। এবার আমরা এখানে মান বসিয়ে দিই, তাহলে p এর জায়গায় p এর মানটা বসিয়ে দিই, মডুলাস -k ডিভাইডেড বাই √ sec স্কয়ার থিটা প্লাস
কোসেক স্কয়ার থিটা হোল স্কয়ার ছিল, হোল স্কয়ারটা দিয়ে দিলাম। এখানে পি প্রাইমের জায়গায় পি প্রাইমের মানটা বসিয়ে দিলাম, ঠিক আছে। এবার আমরা এখান থেকে হিসাব করি, এই যে হোল স্কয়ারটা সে তার উপরও আছে, তার উপরও আছে, তাহলে তার সাপেক্ষে হিসাব করে আমরা লিখতে পারবো এটা। আর যদি তার সাপেক্ষে হিসাব করি তাহলে রুট ওভার স্কয়ার কাটা থাকবে হচ্ছে সেক স্কয়ার থিটা প্লাস কোসেক স্কয়ার থিটা, ঠিক আছে। আর তার সাপেক্ষে হিসাব করে সে যেমন ছিল তেমন রেখে দিলাম। এটা আচ্ছা, এবার আপনাকে একটা ফর্মুলা মাথায় রাখা লাগবে। এটা হচ্ছে আমাদের সেকেন্ড পেপারের ফর্মুলা, সেকেন্ড পেপারের প্রথম অধ্যায় বাস্তব সংখ্যা ও অসমতা, ওই অধ্যায়ের ফর্মুলা, কিন্তু এটা আপনাদের শর্ট সিলেবাসে নাই। তো এই কারণে মূলত এই কারণে মডুলাস নিয়ে সমস্যাটা হয় অনেকের। তো দেখেন ফর্মুলাটা হচ্ছে এটা, যে যদি মডুলাস মাইনাস এক্স স্কয়ার থাকে তো মডুলাস মাইনাস এক্স হোল স্কয়ার যে কথা বা স্কয়ার যে কথা, শুধু এক্স স্কয়ার সেম কথা। মানে এই যে মডুলাস মাইনাস এক্স কে বর্গ করলে যেটা পাবেন, শুধু এক্স স্কয়ার কে বর্গ করলে সেম জিনিসটাই পাবেন। তাহলে মডুলাস মাইনাস এক্স হোল স্কয়ার সমান হচ্ছে এক্স স্কয়ার, কারণ এটাকে এখান থেকে হিসাব করলে যে মানটা আসে এখান থেকে হিসাব করলে সেম মানটাই আসবে। তাহলে এটা সমান এটা লেখা যায়। তো এটা হচ্ছে আমাদের বাস্তব সংখ্যা ও অসমতা অধ্যায়ের একটা ফর্মুলা, যে মডুলাস মাইনাস এক্স হোল স্কয়ার যে কথা, শুধু এক্স স্কয়ার সেম কথা। ওকে, এবার এই ফর্মুলাটা আমরা এখানে অ্যাপ্লাই করব কিভাবে। এই যে কে আছে না, এই কে কে আপনি এক্স ধরেন, তাহলে দেখেন তো এই ফর্মুলাটা এখানে খাটে কিনা, যে মডুলাস মাইনাস এক্স স্কয়ার, তাহলে মডুলাস মাইনাস এক্স স্কয়ার যে কথা, শুধু এক্স স্কয়ার সেম কথা। আর এখানে যেমন ছিল তেমন রেখে দিলাম। তাহলে সেম ভাবে দেখেন তো এখানে অ্যাপ্লাই করা যায় কিনা। এই যে কে কস 2 থিটা, এটাকে আপনি এক্স ধরেন। ওকে, তাহলে মডুলাস এক্স স্কয়ার যে কথা, শুধু এক্স স্কয়ার সেম কথা। ক্লিয়ার? ওকে, এবার আমরা এখানে কি করব দেখেন, 4k স্কয়ার। এবার এই যে sec আর cosec এদেরকে আমরা sin cos এ নিয়ে যাব। তাহলে sec cosec কে sin cos এ নেয়ার পরে আমরা এটা পাবো। আর এখান থেকে হিসাব করার পরে আসবে হচ্ছে এটা। এবার আপনি এখানে লসাগু করবেন, তাহলে এখানে লসাগু করার পরে আপনি পাবেন হচ্ছে এটা। আর উপরে যেমন ছিল তেমন থাকবে, এখানে যেমন ছিল তেমন থাকবে, ঠিক আছে। ওকে, এবার এটার মান হয়ে যাচ্ছে 1। তাহলে আপনি যদি উল্টায় দেন, উল্টানোর পরে অংশ দেখা যাচ্ছে, এখান থেকে হিসাব করার পরে আপনি পাবেন হচ্ছে এটা। আর এখানে যেমন ছিল তেমন রেখে দিলাম। ওকে, এতটুকু কোনো সমস্যা নাই। এবার নেক্সট আপনাকে যেটা চিন্তা করা লাগবে সেটা হচ্ছে, দেখেন এখানে কোনটা আছে হচ্ছে 2 থিটা, কিন্তু এখানে কোনটা আছে হচ্ছে থিটা। তাহলে সবগুলা কোণ কি একই ফরম্যাটে আছে? নাই, কিন্তু সবগুলা কোণ একই ফরম্যাটে থাকতে হবে, নয়তো হিসাব করা যাবে না। এখন আমরা একই ফরম্যাটে কিভাবে আনবো, এই ক্ষেত্রে আপনাকে ত্রিকোণমিতির সূত্র হেল্প করবে। আপনার যদি ত্রিকোণমিতির সূত্রে ভালো দখল থাকে তাহলে আপনি এমনি বের করতে পারবেন, সহজে বুঝে ফেলবেন। আর যদি ভালো দখল না থাকে তাহলে কিন্তু পারবেন না, ঠিক আছে। দেখেন এই যে 4 sin স্কয়ার থিটা cos স্কয়ার থিটা, এদেরকে আমি চাইলে 2 sin থিটা cos থিটা হোল স্কয়ার লিখতে পারি,
ঠিক আছে, কারণ 2 কে বর্গ করলে 4 আসবে, সাইন থিটাকে বর্গ করলে সাইন স্কোয়ার থিটা আসবে, কস থিটাকে বর্গ করলে কস স্কোয়ার থিটা আসবে, আর এই পাশে যেমন ছিল তেমন। এবার আমরা যদি এই যে থিটা, এই থিটাকে যদি আমরা এ ধরি, তাহলে এখানে একটা সূত্র আসে 2 sin a cos a, তাহলে 2 sin a cos a সমান লেখা যায় sin 2a, তাহলে এটাকে লেখা যায় sin 2a, a বলতে থিটা। আর এখান থেকে হিসাব করে পাবো হচ্ছে sin স্কয়ার 2 থিটা। এবার এখান থেকে যদি আপনি কে স্কয়ার কমন নেন, তাহলে পাচ্ছেন sin স্কয়ার 2 থিটা প্লাস cos স্কয়ার 2 থিটা, তাহলে এটার মান হয়ে যাচ্ছে 1। তাহলে এখান থেকে হিসাব করে আপনি পাচ্ছেন কে স্কয়ার, তাহলে ডান পক্ষটা চলে আসছে। তো আমাদের অঙ্ক শেষ, ঠিক আছে। সো আই হোপ এই অঙ্ক নিয়ে কোনো প্রশ্ন নাই, এই অঙ্কটা সুপার ডুপার ইম্পর্টেন্ট। সো অবশ্যই বাসায় কয়েকবার করে প্র্যাকটিস করবেন, আর মোস্ট ইম্পর্টেন্টলি এই ভুলটা করবেন না, এখানে সোজা মডুলাস তুলবেন না, কারণ এখানে কে হচ্ছে অজ্ঞাত রাশি, ঠিক আছে, সেখানে মডুলাস তোলা যাবে না। তাই হোক আর কোনো সমস্যা নেই। নিচের অংশে ওকে, তো কেমি কমেন্ট করছে যে ভাই এই অঙ্কটা গত ক্লাসে করানো হয়েছে। কেমি ভাইয়া এই অঙ্কটা গত ক্লাসে করিয়েছি, তো আমাদের গত ক্লাস ছিল হচ্ছে 12তম লেকচার। তো ভাইয়া 12তম লেকচারটা আজকে আবারও নিচ্ছি। নেয়ার পিছনে কারণ হচ্ছে আমার কেন যেন মনে হচ্ছিল গত ক্লাসটা আর কি, গত ক্লাসে ভাইয়া মানে খুঁটিনাটি সমস্ত বিষয় ভালোভাবে ব্যাখ্যা দিতে পারি নাই কোনো কারণে, ঠিক আছে। মনে হচ্ছিল কোনো জায়গায় হয়তো আমার এই লাইনটা, মানে আমি যখন ক্লাসটা পরে গিয়ে আবার চেক করলাম, তো মনে হচ্ছিল এই জায়গাটাতে আমার এই লাইনটা বলা উচিত ছিল, আমি এই লাইনটা বলতে ভুলে গেছি। তো ছেলে পেলেদের হয়তো বুঝতে সমস্যা হচ্ছে, যেহেতু ক্লাসটা যখন ভাইয়া নিই, ভাইয়া তো সবাই মানে ভালো মানের হোক, মধ্যম মানের হোক বা মানে দুর্বল মানের হোক, সবাই যাতে বুঝে। তো যখন ক্লাসটা আমি চেক করলাম, তখন আমার মনে হচ্ছিল যে এই লাইনটা আমার এখানে বলা উচিত ছিল, এই লাইনটা যদি আমি বলতাম তাহলে হয়তো বা ক্লাসটার লেভেল আরো উপরে উঠতো। তো মোট কথা হচ্ছে ভাইয়া গত ক্লাসটা নিয়ে মনে হচ্ছিল অনেক জায়গায় ভাইয়ের বলা হয় নাই আর কি, ব্যাখ্যাটা আরো নিখুঁত ভাবে দেওয়া সম্ভব হতো। তো এই কারণে গত ক্লাসটা আমি আবারও নিচ্ছি আর কি আজকে। তো এটাই, যেহেতু অনলাইনে ক্লাস, যদি অফলাইনে হতো তারা দেখা গেছে অঙ্কটা যদি নাও বুঝতো, ভাইয়াকে সরাসরি এসে জিজ্ঞেস করতো, আমি ব্যাখ্যা দিয়ে দিতাম। কিন্তু যেহেতু অনলাইনে ক্লাস, সে তো এরকম ফিজিক্যালি মানে কথা বলার কোনো তো উপায় নাই, হ্যাঁ। তো দ্যাটস ওয়াই অনলাইনে ক্লাস নেওয়ার সময় এমনভাবে নিতে হয় যাতে মানে ছাত্রছাত্রীদের প্রশ্ন করার কোনো স্পেসই না থাকে। মানে ম্যাক্সিমাম টিচারের টার্গেট থাকে এটা, সব টিচারের টার্গেট থাকে এটা, যাতে এমনভাবে নেয় যাতে প্রশ্ন করার কোনো স্পেস না থাকে, সব প্রশ্নের উত্তর যেন সে পেয়ে যায়, যেহেতু ফিজিক্যালি কথা বলা সম্ভব হচ্ছে না এই কারণে, ঠিক আছে। যদিও ক্লাসগুলো ফ্রি, বাট ভাই চেষ্টা করতেছে ভালো হতে আছেন। ওকে, দেখেন আপনারা আপনাদের ফ্রেন্ডদেরকে কমেন্টে মেনশন করবেন সবাই। তারপরে এই যে ক্লাসে যে গ্রুপে যে ক্লাসগুলো নেওয়া হচ্ছে, এই ক্লাসগুলো সম্পর্কে আপনাদের ফ্রেন্ডদেরকে, সহপাঠীদেরকে বা বিভিন্ন গ্রুপে পারলে বলবেন। হ্যাঁ, কন্ডিশন অ্যাপ্লাই যদি আপনার ক্লাসগুলো ভালো লেগে থাকে আর কি। যদি আপনারই ভালো না লাগে তাহলে তো বলার দরকার নেই। এবং ফাইনালি কারেন্ট চলে গেছে, 2বার গেছে আজকে সকাল থেকে। আল্লাহ, দেখা যাচ্ছে আজকে দেখি মেঘাচ্ছন্ন।
ওকে, এবার আমরা আরেকটা সুপার ডুপার গাণিতিক সমস্যার সমাধান করব। দেখেন, আমাকে এখানে দুইটা বিন্দু দিয়ে দিছে। আমি যদি প্লাসের সাপেক্ষে হিসাব করি তাহলে বিন্দুটা আসবে c,0, আর যদি মাইনাসের সাপেক্ষে হিসাব করি তাহলে বিন্দুটা আসবে -c,0। দুইটা বিন্দু এখানে, আর আমাকে একটা সমীকরণ দিয়ে দিছে। তো এই সমীকরণ দিয়ে যে রেখাকে বোঝানো হচ্ছে, আমি ধরে নিচ্ছি এটা সেই রেখা, ঠিক আছে। তো আমাকে প্রশ্ন বলছে যে এই বিন্দু থেকে এই রেখার যে লম্ব দূরত্ব, আমি ধরে নিচ্ছি p, আর এই বিন্দু থেকে এই রেখার যে লম্ব দূরত্ব ধরে নিচ্ছি p প্রাইম। এই লম্ব দূরত্ব দুইটাকে আমি গুণ করব, তো গুণফলটা আসবে হচ্ছে b²। এটা হচ্ছে আমাদের টার্গেট, ঠিক আছে। যে এই বিন্দু থেকে এই রেখাটা লম্ব দূরত্বের মানের সাথে এই বিন্দু থেকে এই রেখার লম্ব দূরত্বের মানকে গুণ করলে গুণফলটা আসবে b²। আর আমাকে প্রশ্নে একটা মান দিয়ে দিছে যে a² সমান হচ্ছে b² প্লাস c²। তো শুরু করি। তো প্রদত্ত রেখার সমীকরণ, bx cos theta প্লাস ay sin theta। এই যে ab কে এই পাশে নিয়ে আসেন তাহলে সেটা হয়ে যাবে -ab। ওকে, তো আমরা এখন এই বিন্দু থেকে এই রেখার লম্ব দূরত্বের মান বের করি। এক নংয়ের লম্ব দূরত্ব আমি নাম দিলাম p1, ঠিক আছে। তো লম্ব দূরত্ব বের করার প্রসেস কি ছিল মনে আছে তো? x এর জায়গায় বসবে, যে রেখাটা লম্ব দূরত্ব বের করবেন ওই রেখার x এর জায়গায় বসবে বিন্দুর ভুজ। তাহলে এখানে x এর জায়গায় বসবে c, তাহলে এখানে যদি c বসায় পাবো হচ্ছে bc cos theta। y এর জায়গায় বসবে হচ্ছে 0, তাহলে এটা 0 হয়ে যাচ্ছে, আর এই পাশে পাবো হচ্ছে -ab। তাহলে আমি উপরে টোটাল পাচ্ছি bc cos theta minus ab, আর নিচে আসবে √x এর সহগ স্কয়ার প্লাস y এর সহগ স্কয়ার a sin theta, ঠিক আছে। ওকে, তাহলে এটাই হচ্ছে c0 বিন্দু থেকে 1 নং রেখার লম্ব দূরত্ব। এবার -c0 বিন্দু হতে 1 নং এর লম্ব দূরত্ব বের করি, যেটাকে আমরা নাম দিলাম p2। তাহলে সেম ভাবে x এর জায়গায় বসবে -c, তাহলে এখানে আসবে -bc cos theta, y এর জায়গায় বসবে 0, তাহলে এটা 0 হচ্ছে, এখানে থাকবে -ab, আর নিচে বসবে √x এর সহগ স্কয়ার প্লাস y এর সহগ স্কয়ার। ওকে, এখান থেকে ভেক্টর হিসাব করে ফেলি। bc cos theta minus ab এখানে যদি হিসাব করে আসবে b² cos স্কয়ার থিটা প্লাস a² sin স্কয়ার থিটা। আর এখান থেকে যদি মাইনাস কমন নিই এখানে পাচ্ছি b² cos স্কয়ার থিটা প্লাস a² sin স্কয়ার থিটা। ওকে, তাহলে আমাদের কাছে লম্ব দূরত্ব দুইটা চলে আসছে। এখন আমরা এই লম্ব দূরত্ব দুইটাকে গুণ করব, আর গুণফলটা b² আনতে হবে। তাহলে আমরা এখন এই লম্ব দূরত্ব দুইটাকে গুণ করি, p1 গুণ p2। তাহলে এখন p1 এর জায়গায় p1 এর মানটা বসিয়ে দিই।
আর এখানে P2 এর জায়গায় P2 এর মানটা বসিয়ে দিই। ওকে, বসিয়ে দিলাম। এবার আমরা এখানে নতুন আরেকটা ফর্মুলা শিখব, সেটা হচ্ছে যদি মডুলাস এ এর সাথে মডুলাস বি কে গুণ করেন তাহলে গুণফলটা মডুলাস এ বি এর সমান আসবে। ঠিক আছে, তাহলে দেখেন এই যে পুরাটা, এই পুরা রাশিটা, এই যে পুরা রাশিটা, এটাকে যদি আমরা এ ধরি আর এখানে এই পুরো রাশিটাকে যদি আমরা বি ধরি, হ্যাঁ, তাহলে সরি এই পুরাটা, তাহলে মডুলাস এ ইন্টু মডুলাস বি একসাথে লেখা যায় মডুলাস এ বি। বুঝা গেছে? মানে দুটা মডুলাসকে গুণ করে একসাথে লেখা যায় মডুলাস এ ইন্টু মডুলাস বি। তাহলে এদেরকে একটা মডুলাসের মধ্যে লেখা যায় মডুলাস এ বি। তাহলে আমি লিখলাম মডুলাস এ আর বি। আর এখানে নিচে যদি হিসাব করে পাচ্ছি বি স্কোয়ার কস স্কোয়ার থিটা প্লাস এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। ঠিক আছে, ওকে। এবার এখানে যদি আমরা বি সি কস থিটাকে এ ধরি, এটাকে যদি আমরা এ ধরি আর এ বি কে যদি আমরা বি ধরি, তাহলে সূত্র কি আসে? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আর এখানে হরে যেমন ছিল তেমন রেখে দিলাম। ঠিক আছে, ওকে। এবার যদি আমরা এখান থেকে হিসাব করি, জায়গার তো অভাব, এই পাশে দেখাচ্ছি কয়েকটা লাইন। তাহলে এখান থেকে হিসাব করলে আমরা পাবো হচ্ছে, এখানে পাবো হচ্ছে বি স্কোয়ার সি স্কোয়ার কস স্কোয়ার থিটা মাইনাস এখানে হিসাব করে পাবো হচ্ছে এ স্কোয়ার বি স্কোয়ার। আর এখানে নিচে হরে যেমন ছিল তেমন রেখে দিলাম। ওকে, ঠিক আছে। এবার দেখেন এখান থেকে বি স্কোয়ার কমন যাচ্ছে, আমি বি স্কোয়ারটাকে কমন নিয়ে নিলাম, তাহলে আমরা পাবো হচ্ছে এটা। এখন দেখেন উপরের রাশিটা আছে কস দিয়ে, এই রাশিটাও আছে কস দিয়ে, তাহলে আমরা এই সাইনকে ভেঙে কসে নিয়ে যাব যাতে সবগুলা রাশি কস দিয়ে থাকে। তাহলে আমরা এখন এই সাইন স্কোয়ারকে ভেঙে কসে নিয়ে গেলাম। ব্যাপারটা ক্লিয়ার? তাহলে আমরা কি করলাম, এখান থেকে বি স্কোয়ারকে কমন নিছি। ঠিক আছে, আর যেহেতু সবগুলা রাশি কস দিয়ে আসছে তাই এই সাইন স্কোয়ার থিটাকে কস স্কোয়ারে কনভার্ট করছে। হ্যাঁ, নিচের অংশে দেখা যাচ্ছে। আচ্ছা, এই লাইনগুলো ভাই এই পাশে লিখে, এই পাশে হিজে ভিজে যাচ্ছে, আমার মনে হচ্ছে আপনারা বুঝবেন না, পরে একটু তাড়াতাড়ি করে লিখে ফেলি। এখানে হিসাব করে আসবে বি স্কোয়ার সি স্কোয়ার কস স্কোয়ার থিটা এটা আসবে। ওকে, এবার আমরা এখান থেকে নরমাল হিসাব নিকাশ করি। এখানে এ স্কোয়ারকে দিয়ে ব্র্যাকেটের মধ্যে গুণ দিয়ে দিই, তাহলে আপনি পাবেন হচ্ছে এটা। ঠিক আছে, এবার যদি আমরা এখান থেকে আবার হিসাব করি, উপরের অংশে যেমন ছিল
তেমন রেখে দিলাম। আর এই দুইজন থেকে cos স্কয়ার থিটাকে কমন নিয়ে নিচ্ছে, তাহলে cos স্কয়ার থিটাকে কমন নিলে এখানে থাকবে b স্কয়ার মাইনাস a স্কয়ার, আর এখানে থাকবে হচ্ছে প্লাস a স্কয়ার। ওকে, এবার আমাকে প্রশ্নে একটা মান দিয়ে দিছে না, a স্কয়ার সমান হচ্ছে b স্কয়ার প্লাস c স্কয়ার। তাহলে এখান থেকে হিসাব করে এই রাশিটার মান বের করেন। তাহলে এখান থেকে হিসাব করলে b স্কয়ার মাইনাস a স্কয়ারের মান আসবে মাইনাস c স্কয়ার। তাহলে এখানে মাইনাস c স্কয়ার বসিয়ে দেন, তাহলে আপনি পাবেন হচ্ছে এটা। এটা পাবেন, ঠিক আছে? তো এটার সাথে মিল রাখার জন্য আমি এখান থেকে মাইনাস কমন নিচ্ছি, এখান থেকে মাইনাস কমন নিচ্ছি, তাহলে এটা হয়ে যাবে প্লাস বি স্কয়ার। আর যেহেতু মাইনাস কমন নিচ্ছি, তাহলে এটা হয়ে যাবে প্লাস আর এটা হয়ে যাবে মাইনাস। ওকে, এবার এটা আর এটা কাটা, তাহলে থাকবে হচ্ছে মডুলাস বি স্কয়ার। আর মডুলাস বি স্কয়ার যে কথা, শুধু বি স্কয়ার সেম কথা। তাহলে দেখেন প্রমাণিত। ওকে, সো আই হোপ পুরো অঙ্কটাই কোনো প্রশ্ন নাই। অঙ্কটা এভাবেই করবেন, হ্যাঁ দেখা যাচ্ছে, এভাবে করবেন। আর হচ্ছে মডুলাস তুলবেন না, বারবার বলতেছে মডুলাস তুলবেন না, কারণ এখানে অজানা রাশি। ওকে, তাহলে এই অঙ্কটাও শেষ। এটা হচ্ছে আরেকটা সুপার ডুপার অঙ্ক। এবার আমরা আরেকটা অঙ্কে চলে যাই। তিন নম্বর অঙ্ক। দেখাও যে প্লাস মাইনাস 4,0 বিন্দু হতে 3x cos theta প্লাস 5y sin theta ইকুয়াল 15 এর উপর 15 এর উপর অঙ্কিত লম্ব দুইটির গুণফল, লম্ব দুইটির দৈর্ঘ্যের গুণফল থিটা বর্জিত, গুণফল থিটা বর্জিত। সো আমরা আরেকটা সুপার ডুপার অঙ্কে চলে আসলাম। তাহলে আমরা শুরুতে প্রদত্ত রেখার সমীকরণ লিখে ফেলি। প্রদত্ত রেখার সমীকরণ 3x cos theta প্লাস 5y sin theta। এবার প্লাস 15 কে এ পাশে নিয়ে আসেন, মাইনাস 15, তাহলে সমান চিহ্নের ডান পাশে শূন্য পাচ্ছে। ওকে, এখানে দুইটা বিন্দু অলরেডি বুঝে ফেলার কথা। যদি প্লাসের সাপেক্ষে হিসাব করি তাহলে বিন্দুটা হচ্ছে 4,0, মাইনাসের সাপেক্ষে হিসাব করলে বিন্দুটা হচ্ছে মাইনাস 4,0। ওকে, তো আমরা এখন 4,0 বিন্দু হতে এই যে রেখাটা, এই রেখার লম্ব দৈর্ঘ্য বের করব। লম্ব দৈর্ঘ্য বলতে লম্ব দূরত্বকে বোঝায়, ঠিক আছে? ওকে, তা লম্ব দৈর্ঘ্য বের করার প্রসেস আমরা জানি যে এখানে x এর জায়গায় কে বসবে, বিন্দুর ভুজ,
y এর জায়গায় কে বসবে বিন্দুর কোটে। তাহলে এখানে যদি x এর জায়গায় 4 বসায় তাহলে এখানে আসবে 12 cos থিটা, আর যদি এখানে 0 বসায় তাহলে এটা 0 হচ্ছে, তাহলে এই পাশে থাকবে -15, আর নিচে আসবে √x এর সহগ স্কয়ার প্লাস y এর সহগ স্কয়ার। ঠিক আছে, এবার এখান থেকে যদি আপনি হিসাব করেন তাহলে এখানে পাবো হচ্ছে √9 cos স্কয়ার থিটা প্লাস 25 sin স্কয়ার থিটা। ঠিক আছে, মডুলাস তুলবো না বিকজ অজ্ঞাত রাশি আছে। ওকে, আচ্ছা তাহলে শেষ। এবার মাইনাসের সাপেক্ষে, তাহলে -4,0 বিন্দু হতে 1 নং এর লম্ব দৈর্ঘ্য বের করি। তাহলে এখন x এর জায়গায় বসবে -4, তাহলে এটা হয়ে যাবে -12 cos থিটা। y এর জায়গায় বসবে 0, তাহলে এটা 0 হচ্ছে, এখানে থাকবে -15, আর নিচে আসবে √x এর সহগ, তাহলে x এর সহগ হচ্ছে 3 cos থিটা, x এর সহগ স্কয়ার প্লাস y এর সহগ স্কয়ার। ওকে, এবার আমরা এখান থেকে মাইনাস কমন নিই, তাহলে এখানে থাকবে 12 cos থিটা প্লাস 15, আর এখানে থাকবে হচ্ছে 9 cos স্কয়ার থিটা প্লাস 25 sin স্কয়ার থিটা। ওকে, এবার আমাদের টার্গেট কি দেখেন। হ্যাঁ, আমাদের টার্গেট হচ্ছে এই যে আমরা দুইটা লম্ব দৈর্ঘ্য পেলাম, আমাদেরকে বলছে কি দেখেন, লম্ব দুইটির দৈর্ঘ্যের গুণফল থিটা বর্জিত হবে। মানে আমি এই লম্ব দৈর্ঘ্য দুইটাকে গুণ করব, যে গুণফলটা পাবো ওই গুণফলটাতে থিটা থাকবে না, থিটা বর্জিত হবে। ব্যাপারটা ক্লিয়ার? তাহলে আমরা এখন এই লম্ব দৈর্ঘ্য দুইটাকে গুণ করি। নাইন cos স্কয়ার থিটা P2 এর জায়গায় P2 এর মান বসিয়ে দিই, sin স্কয়ার থিটা। ওকে, এবার আগের অঙ্কটাতে মানে 2 নম্বর অঙ্কে ভাইয়া বলছিলাম যে যদি মডুলাস a ইনটু মডুলাস b থাকে এদেরকে একসাথে লেখা যায় মডুলাস ab। তাহলে ঠিক এই ফর্মুলাটা এই অঙ্কে আবার অ্যাপ্লাই হবে। এই পুরোটাকে a ধরেন আর এই পুরোটাকে b ধরেন, তাহলে মডুলাস a ইনটু মডুলাস b, তাহলে একসাথে লেখা যায় মডুলাস a b। ঠিক আছে, একসাথে লিখে ফেললাম, আর নিচে হিসাব করে পাচ্ছে 9 cos স্কয়ার থিটা প্লাস 25 sin স্কয়ার থিটা। এবার এখানে মাইনাসটা যেমন ছিল তেমন আছে। এবার 12 cos থিটাকে a ধরেন, 15 কে b ধরেন, তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে এখানে সূত্র অ্যাপ্লাই হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার। একদম ইজি, ছোট্টবেলায় শিখে আসছে। ঠিক আছে, আর এখান থেকে পাচ্ছেন 9 cos স্কয়ার থিটা প্লাস 25 sin স্কয়ার থিটা। ওকে, এবার যদি আমরা এটাকে যদি বর্গ করি, এটা বর্গ করতে যদি ক্যালকুলেটর লাগে তাহলে বুঝতে হবে ঝামেলা আছে, ভার্সিটি হবে না। 12 কে বর্গ করলে কত আসে? 144। ঠিক আছে, কিছু মান মুখস্থ রাখতে হয়। এটাকে বর্গ করে আসবে হচ্ছে 225। ওকে, তো এখন সবগুলো রাশি যেহেতু cos দেয়া আছে তাহলে আমরা sin কো cos এ নিয়ে যাব। তাহলে 1 মাইনাস cos স্কয়ার থিটা। ওকে,
এবার যদি আমরা এখানে হিসাব করি, তো এখানে 25 কে দিয়ে ব্র্যাকেটের মতো গুণ দিয়ে দিই, গুণ দেওয়ার পরে এটা আসবে। এবার এখান থেকে যদি আমরা যোগ বিয়োগ করি, তাহলে এটা থাকছে, ঠিক আছে, ওকে, ভালো কথা। এবার যদি আমরা এখান থেকে হিসাব করি 5 9, এখান থেকে যদি আমরা এই যে এখান থেকে আমরা -9 কমন নিছি, -9, তাহলে -9 কমন নিলে মাইনাসে মাইনাসে প্লাস, আর এটা হয়ে যাবে 25, আর প্লাসে মাইনাসে মাইনাস, যেহেতু 9 কমন নিছি 144 কে 9 দিয়ে ভাগ দিলে থাকবে 16। এখানে একটা ভুল হয় কিন্তু ভাইয়া বলে দিই, যে অনেকে মনে করে যে কমন নেওয়া মানে হচ্ছে সবার সাথে থাকতে হয় তাহলে কমন নেওয়া যায়, ব্যাপারটা এমন না রে ভাই। কমন নেওয়া মানে হচ্ছে ভাগ দেওয়া, ওকে। আমি এই যে এখান থেকে এই দুইজন থেকে -9 কমন নিছে, তার মানে -9 কে দিয়ে এই দুইজনকে ভাগ দিব, ক্লিয়ার? তাহলে আপনি -225 কে যদি -9 দিয়ে ভাগ দেন পাবেন হচ্ছে 25, আর 144 cos স্কয়ার থিটাকে যদি -9 দিয়ে ভাগ দেন আপনি পাবেন -16 cos স্কয়ার থিটা, ক্লিয়ার? ওকে, তাহলে এই পাশ থেকে এটা আর এটা কাটাকাটি শেষ, তাহলে এখান থেকে পাচ্ছেন 9, তাহলে এটা তো জানা রাশি, জ্ঞাত রাশি, তাহলে 9 কে মডুলাস করলে মানটা কি আসবে? +9। তাহলে দেখেন আমরা এই লম্ব দৈর্ঘ্য দুইটাকে গুণ করলাম, আর যে গুণফলটা আমরা পেলাম এই গুণফলটাতে কি থিটা আছে? নাই, তার মানে থিটা বর্জিত, যেটা আমাকে প্রমাণ করতে বলছে। তাহলে আমরা লিখলাম যা থিটা বর্জিত, ঠিক আছে। সো অঙ্কটা এভাবে করবেন, আশা করি ফুল মার্কস পাবেন, কোনো সমস্যা হবে না। ওকে, এবার আমরা চলে যাই পরবর্তী আরেকটা অঙ্কে। তাহলে এই অঙ্কগুলো নিয়ে অনেকের সমস্যা হয়, স্পেশালি মডুলাসের ব্যাপার-স্যাপার, কোন জায়গায় মডুলাস তুলতে হবে, কেন তুলতে হবে না। তো আশা করি যারা এই ক্লাসগুলো দেখছেন তাদের আর এই 3টা অঙ্ক নিয়ে কোনো সমস্যা হবে না। হ্যাঁ, অনুশীলনী 3.G থেকে 3 থেকে 4টা অঙ্ক আছে মডুলাস সংক্রান্ত, যেগুলাতে ছেলেবেলেদের ডাউট ক্লিয়ার হয় না। তো আই হোপ আপনাদের এখন ডাউট ক্লিয়ার হয়ে গেছে, যারা আমার ক্লাসগুলো দেখছেন আর কি। আশা করি কোনো প্রশ্ন নাই। তারপরেও যদি প্রশ্ন থেকে থাকে কমেন্ট সেকশনে ভাইকে প্রশ্ন করতে পারেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে? ওকে, এবার আমরা চলে যাই হচ্ছে ম্যাথ 4-এ, আরেকটা ইম্পর্টেন্ট অঙ্ক। তো আমাকে একটা বিন্দু দিয়ে দিয়েছে, এ বি বিন্দুটি, এই বিন্দুটি তো আপনাদের কি আসলে সিকিউ ক্লাসগুলো দরকার বলুন তো আমাকে? আমার তো মাঝে মধ্যে মনে হয় মানে আপনাদের সিকিউ ক্লাসগুলো আসলে প্রয়োজন নাই, সবারই মনে হয় একদম ম্যাথের সবগুলো অধ্যায় শেষ। মাঝে মধ্যে মনে হয় আর কি আমার, যে আসলে যে 22 ব্যাচে যারা আছে ওদের সম্ভবত সিকিউ ক্লাসগুলোর প্রয়োজন নাই, তো শুধু শুধু আমি সিকিউ ক্লাসগুলো নিচ্ছি। সবারই মোটামুটি সিকিউ অধ্যায়গুলো শেষ, এই কারণে হয়তো বা ততটা আগ্রহ পোষণ করছে না। তো এই বিন্দুটি, এই যে দুইটা রেখা, এই দুইটা রেখা হতে সমদূরবর্তী, সমদূরবর্তী হলে প্রমাণ করো যে a plus 7b equal 0 অথবা 7a
মাইনাস বি প্লাস 2 ইকুয়াল 0। তাহলে এখানে প্রশ্ন কি, আমাদের টার্গেট কি? আমাদের টার্গেট হচ্ছে এই দুইটা সম্পর্ক প্রমাণ করা লাগবে। ঠিক আছে, এই দুইটা সম্পর্ক আমাদেরকে প্রমাণ করা লাগবে। এখন প্রমাণ করার জন্য ওরা আমাকে কি তথ্য দিছে, কি শর্ত দিয়ে দিছে? বলছে এই যে বিন্দুটা, হ্যাঁ এ বি, বলছে এই বিন্দু এই দুইটা রেখা হতে সমদূরবর্তী। তাহলে এই কথাটার মানে কি? এই কথাটার মানে হচ্ছে এই বিন্দু থেকে এই রেখার দূরত্ব যতটুকু, এই বিন্দু থেকে এই রেখার দূরত্ব ঠিক ততটুকু। মানে এই বিন্দুটা এই দুইটা রেখা থেকে সম দূরত্বে আছে। এই শর্তে এই দুইটা সম্পর্ক আমাদেরকে প্রমাণ করা লাগবে। ওকে, তো শুরু করা যাক। তো আমরা আগে এই বিন্দু থেকে এই রেখার দূরত্ব বের করব। এটাকে দিয়ে দিলাম 1 নং, এটাকে দিয়ে দিলাম 2 নং। তো আমরা এখন এ কমা বি এই বিন্দু হতে এই যে 1 নং রেখা, এই 1 নং এর দূরত্ব বের করব। আর ভাই বলছিলাম আপনাদের সিলেবাসে কোন বিন্দু থেকে কোন রেখার দূরত্ব বলতে লম্ব দূরত্বকে বোঝায়। ওকে, তাহলে দূরত্ব বের করব। তাহলে দূরত্ব বের করার সূত্র আমরা জানি। তাহলে এক্স এর জায়গায় বসবে এ, ওয়াই এর জায়গায় বসবে বি, আর বাকি যে যেমন ছিল ঠিক তেমন থাকবে। আর নিচে আসবে রুট ওভার এক্স এর সহগ স্কোয়ার প্লাস ওয়াই এর সহগ স্কোয়ার। তাহলে এখান থেকে সরি ওয়াই এর সহগ হচ্ছে -4। আচ্ছা, এখানে ভাই আরেকটা কথা বলে রাখি। হ্যাঁ, এখানে অনেকে কি করে যে ধরো এই ভুলটা হয়, এটার জন্য কিন্তু খাতা কেটে দেয় যে রুট ওভার এক্স এর সহগ স্কোয়ার, মানে এভাবে লেখে অনেকে যে রুট ওভার এক্স এর সহগ হচ্ছে 3, এক্স এর সহগ স্কোয়ার প্লাস ওয়াই এর সহগ স্কোয়ার। তো এখানে ওয়াই এর সহগ হচ্ছে -4, তো অনেকে এখানে 4 স্কোয়ার লেখে। ওদের যুক্তি ঠিক আছে, যারা লেখেন আপনাদের মধ্যে যারা এটা লেখেন ওদের যুক্তি হচ্ছে মাইনাসকে বর্গ করলে তো প্লাস হয়ে যায়, তাহলে এখানে আমি সোজা প্লাস দিয়ে লিখি, হবে না, আপনাকে এভাবে লিখে দেখাইতে হবে, বুঝছেন? নয়তো কিন্তু আমি অনেককে দেখছি খাতা কেটে দেয়। তাহলে রুট ওভার এক্স এর সহগ স্কোয়ার প্লাস এই যে ওয়াই এর সহগ -4, এই -4টা লিখে দেখানো লাগবে, বুঝা গেছে? তাহলে রুট ওভার ওয়াই এর সহগ হচ্ছে -4 স্কোয়ার। তাহলে এখান থেকে হিসাব করে আমরা পেলাম হচ্ছে এটা, আর এখান থেকে যদি আপনি এখন হিসাব করেন আপনি পাবেন হচ্ছে 5। ওকে, এবার আমরা এই বিন্দু হতে 2 নং রেখার দূরত্ব বের করি। তাহলে মডুলাস দিব, এক্স এর জায়গায় বসবে এ, ওয়াই এর জায়গায় বসবে বি, বাকি যে যেমন ছিল তেমন থাকবে। আর নিচে আসবে রুট ওভার এক্স এর সহগ স্কোয়ার প্লাস ওয়াই এর সহগ স্কোয়ার। সো এখান থেকে হিসাব করার পরে আমরা পাবো হচ্ছে এটা, ঠিক আছে? এবার আমাকে প্রশ্নে কি বলছিল মনে আছে? প্রশ্ন বলছে এই দূরত্ব সমান হয়, এই দুইটা দূরত্ব পরস্পর সমান। তাহলে প্রশ্ন মতে P1 সমান P2। তাহলে আমরা এখন P1 এর জায়গায় P1 এর মানটাকে বসিয়ে দিই। আর এখানে P2 এর জায়গায় P2 এর মানটাকে বসিয়ে দিই। এবার 2 পাশ থেকে 5 আর 5 বাদ, তাহলে আমরা পাবো এটা। এবার আমরা মডুলাস তুলব। তাহলে যেহেতু এখানে অজানা রাশি আছে, ঠিক আছে, তাহলে মডুলাস তুললে সমান চিহ্নের ডান পাশে প্লাস মাইনাস দিতে হবে। ক্লিয়ার কথাটা? আচ্ছা, গেলে এতটুকু।
এবার যদি আমরা এখান থেকে এই যে প্লাস, যদি এই প্লাস নিয়ে হিসাব করি, প্লাস নিয়ে যদি হিসাব করি তাহলে এখান থেকে হিসাব করলে আমরা পাবো হচ্ছে এটা। তাহলে এই সম্পর্কটা প্রমাণিত হচ্ছে। এবার মাইনাস নিয়ে যদি হিসাব করি তাহলে আমরা পাবো হচ্ছে এটা, ঠিক আছে। তো এখান থেকে যদি আমরা হিসাব করি এ আসবে, এটা আসলে এই পাশে, এটা এই পাশে, মাইনাস বি 7a মাইনাস বি প্লাস 2, হ্যাঁ প্রমাণিত, ঠিক আছে। তাহলে প্লাস নিয়ে হিসাব করলে আমরা এই সম্পর্কটা পাচ্ছি, মাইনাস নিয়ে হিসাব করলে এই সম্পর্কটা পাচ্ছি। সো আই হোপ এই অঙ্ক নিয়েও কোনো প্রশ্ন নাই, ঠিক আছে। যে অংশ দেখা যাচ্ছে, এবার হচ্ছে 5 নম্বর অঙ্ক, আরেকটা ঝামেলার অঙ্ক। এই অঙ্কটা ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনে আসার মতো একটা অঙ্ক, যেটা আমরা এখন করব, ম্যাথ 5, ঠিক আছে। ম্যাথ 5 আমরা এখন সলভ করি। তো আমাদেরকে বলছে এই রেখার সমান্তরালে এই রেখার সমান্তরালে 3x plus y plus 4 ইকুয়াল 0 রেখা হতে 1,2 বিন্দুর দূরত্ব নির্ণয় করো। ঠিক আছে। তো এই অঙ্কটা একটু ঝামেলা আসলে বলা উচিত হবে না, মানে প্রশ্নটার মধ্যে একটু মারপ্যাচ। তো এই প্রশ্নটা বুঝতে অনেকের একটু ঝামেলা হয়, যারা প্রশ্নটা বুঝে তাদের জন্য অঙ্কটা একদম ইজি, ঠিক আছে। তো দেখেন ভাই আগে প্রশ্নটার ব্যাখ্যা দিই, তাহলে বুঝতে আপনাদের সুবিধা হবে। তো ভাই একটা রাফ চিত্র দেখতেছি, তো আমাদেরকে একটা রেখার সমীকরণ দিচ্ছে। তো আমি ধরে নিচ্ছি এই সমীকরণ দিয়ে যে রেখাকে বোঝানো হচ্ছে এটা হচ্ছে সেই রেখা, ওকে। আর এই সমীকরণ দিয়ে যে রেখাকে বোঝানো হচ্ছে এটা হচ্ছে সেই রেখা। আপনি যদি একদম গ্রাফে অ্যাকুরেট করে চিত্র আঁকেন তাহলে এই ধরনের একটা চিত্রই পাবেন, বুঝা গেছে। তো ভাই রাফ চিত্র আঁকতেছে, তাহলে এই সমীকরণ দিয়ে যে রেখাকে বোঝানো হচ্ছে এটা সেই রেখা, এই সমীকরণ দিয়ে যে রেখাকে বোঝানো হচ্ছে এটা হচ্ছে সেই রেখা, ওকে। এখন আমাদের কাছে একটা বিন্দু আছে 1,2, ধরলাম এটা হচ্ছে সেই বিন্দু 1,2, ঠিক আছে, ওকে, ভালো কথা। এখন আপনি এই রেখা থেকে এই বিন্দুর দূরত্ব বের করবেন। তাহলে এই রেখা থেকে এই বিন্দুর দূরত্ব অনেকভাবে বের করা যায়, ঠিক আছে। একে তো আপনি চাইলে এই বিন্দু থেকে এই রেখার দূরত্ব লম্বালম্বি ভাবে বের করতে পারেন, যেটাকে আমরা লম্ব দূরত্ব বলছি এতক্ষণ, ওকে। আচ্ছা, আবার চাইলে দেখেন আপনি এভাবে বের করতে পারেন। আপনি এই বিন্দু থেকে এই রেখার দূরত্ব এভাবে বের করলেন, এভাবে বের করলেন। এখন দেখেন আপনি এই বিন্দু থেকে এই রেখার যে দূরত্ব, এই দূরত্বটা বের করলেন, আর এই দূরত্বটা এই রেখার সাথে সমান্তরালে আছে কিনা, আছে।
আর আপনাকে এই দূরত্বটাই বের করতে বলছে। দেখেন প্রশ্নটা খেয়াল করেন, প্রশ্ন কি বলছে? প্রশ্ন বলছে এই রেখা হতে এই বিন্দুর এই যে দূরত্বটা, এই দূরত্বটা বের করতে বলছে, কিন্তু এই যে দূরত্বটা, এই দূরত্বটা হতে হবে এই রেখার সাথে সমান্তরালে। প্রশ্নটা বুঝা গেছে? তাহলে আমাদের টার্গেট কি? আমাদের টার্গেট হচ্ছে আমরা এই রেখা থেকে এই বিন্দুর এই দূরত্ব বের করব, এই রেখা থেকে এই বিন্দুর দূরত্ব বের করব, কিন্তু দূরত্বটা হতে হবে এই রেখার সাথে সমান্তরালে। ঠিক আছে? এবার প্রশ্নটা পড়লেই বুঝবেন যে এই রেখার সাথে সমান্তরালে এই রেখা হতে এই বিন্দুর দূরত্ব নির্ণয় করো। আশা করি প্রশ্নটার মার প্যাচ ধরে ফেলছেন। ওকে, আচ্ছা, আরে কোনো সমস্যা নাই, ম্যাথ ল্যাবে আসছো না, সব ইজি হয়ে যাবে, টেনশন নাই। ওকে, দেখেন তো এবার আমরা প্রশ্নটা কিভাবে সলভ করব সেটা দেখি। তাহলে প্রদত্ত রেখার সমীকরণ, (3x - 4y + 8 = 0) এটাকে দিলাম 1 নং, এটাকে দিলাম হচ্ছে 2 নং। তার মানে অঙ্কটা কিভাবে সলভ করবো? প্রথম স্টেপ, ভাই স্টেপ দিয়ে বুঝাচ্ছি কিন্তু পরীক্ষা খাতায় এভাবে লিখবেন না, স্টেপগুলো লিখবেন, এটা জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য। তা আমরা এখন কি করব? আমরা এখন এই রেখাটার সমীকরণ বের করব। ঠিক আছে? তো কিভাবে বের করব? দেখেন আমাদের কাছে এই রেখার সমীকরণ আছে 3x - 4y + 8 = 0। তো আমরা এখন এই রেখার সমীকরণ বের করব এটা। তাহলে এই রেখার সমীকরণ বের করার আগে এই রেখাটার সমীকরণ ধরে নিতে হবে। তা আপনি অনেকভাবে ধরে নিতে পারেন। একভাবে হচ্ছে এরকম, আপনি এই রেখার সমীকরণ ধরে নেবেন কিভাবে? এই যে রেখাটা, এই রেখাটা এই রেখার সাথে সমান্তরালে আছে কিনা, আছে। তাহলে আপনি এই রেখার সমীকরণকে ব্যবহার করে এই রেখার সমান্তরাল রেখার সমীকরণ ধরে নিতে পারবেন। আর আমরা জানি দুইটা রেখা যখন পরস্পর সমান্তরাল হয় তখন সমীকরণ ধরে নেওয়ার প্রসেস কি? প্রসেস হচ্ছে সমীকরণে x এর অংশ সেম থাকবে, y এর অংশ সেম থাকবে, শুধু শেষে গিয়ে প্লাস k হবে। ব্যাপারটা বুঝা গেছে? আমরা এই রেখার সমীকরণ বের করব, আর এই রেখার সমীকরণ বের করার আগে এই রেখাটার সমীকরণ ধরে নিব। কিভাবে ধরে নিব? যে এই রেখাটার সমীকরণ আমার কাছে আছে, তাহলে এই রেখাটার সমীকরণকে ব্যবহার করে আমি এই রেখার সমীকরণ ধরে নিতে পারি। আর দুইটা রেখা যখন পরস্পর সমান্তরাল হয় সমীকরণ ধরে নেওয়ার নিয়ম কি? x এর অংশ সেম থাকবে, y এর অংশ সেম থাকবে, শুধু শেষে বসবে প্লাস কে। এই একভাবে ধরে নেওয়া যায়। আরেকভাবে হচ্ছে এরকম, এই যে রেখাটা দেখেন, এই রেখাটা এখানে কয়টা বিন্দু দিয়ে যাচ্ছে? একটা বিন্দু দিয়ে যাচ্ছে। তাহলে এই রেখাটা যেহেতু এক বিন্দু দিয়ে যাচ্ছে, তাহলে এই রেখার সমীকরণ, এক বিন্দুগামী সরল রেখার সমীকরণ বের করার যে সূত্র, এই সূত্রটা অ্যাপ্লাই করেও ধরে নিতে পারেন। ব্যাপারটা বুঝা গেছে? ওকে, তাহলে যেভাবে আপনার ইচ্ছা। তাহলে আমরা এক বিন্দুটা ধরে হিসাব করি। ঠিক আছে? তাহলে এই রেখাটা যেহেতু এক বিন্দু দিয়ে যাচ্ছে, এক বিন্দু দিয়ে যাচ্ছে, তাহলে এক বিন্দুগামী সরল রেখার সমীকরণ বের করার সূত্র অ্যাপ্লাই করে সমীকরণ ধরে নিতে পারি। তাহলে সূত্রটা কি ছিল? এটা হচ্ছে সূত্রের x1 y1। তাহলে সমীকরণ কি? y - y1, তারপর হচ্ছে ঢাল ইনটু x - x1, x1 হচ্ছে 1। ক্লিয়ার? তাহলে আমরা এই রেখাটার সমীকরণ ধরে নিছি, এটাকে আমরা দিয়ে দিলাম হচ্ছে 3 নং। তাহলে এখানে m হচ্ছে ঢাল। এতটুকু ক্লিয়ার? ওকে, এখন এই যে রেখাটা মানে 1 নং, আমরা এখন 1 নং রেখার ঢাল বের করি। 1 নং এর ঢাল বের করে আর একটু উপরে করে লিখে, জায়গা নাই।
ঢাল। তাহলে সমীকরণ ব্যবহার করে ঢাল বের করার সূত্র কি? মাইনাস এক্স এর সহগ ডিভাইডেড বাই ওয়াই এর সহগ। তাহলে এখান থেকে হিসাব করে আসবে 3/4। ঠিক আছে, ওকে। এখন দেখেন এই 1 নং রেখা আর এই 3 নং রেখা, এই দুইটা রেখা পরস্পর সমান্তরালে আছে। আর দুইটা রেখা যখন পরস্পর সমান্তরালে হয় তখন তাদের ঢালের মান হয় পরস্পর সমান, এটা আমরা জানি। তাহলে আমরা লিখতে পারি যে যেহেতু 1 ও 3 নং রেখাদ্বয় পরস্পর সমান্তরাল, সেহেতু ঢাল, এই 3 নং রেখার ঢাল আর 1 নং রেখার ঢালগুলো আসবে পরস্পর সমান। তাহলে আমরা m এর মান পেয়ে গেলাম। এবার m এর মানটা এখানে বসিয়ে দিব, তাহলে পেয়ে যাব এই বিন্দুগামী সরল রেখার সমীকরণ। এবার এখান থেকে যদি আমরা হিসাব করি, যেহেতু জায়গা সংকট, সবাইকে এক পাশে নিয়ে হিসাব করে এটা আসবে। ঠিক আছে, ওকে। তাহলে আই হবে এতটুকু নিয়ে কোনো সমস্যা নাই। তাহলে এটা হচ্ছে প্রথম স্টেপ। তাহলে প্রথম স্টেপ হচ্ছে আমরা এই রেখাটার সমীকরণ বের করব। তাহলে এই রেখাটার সমীকরণ আসছে 3x মাইনাস 4y প্লাস 5 ইকুয়াল টু 0। ওকে, তাহলে এটা হচ্ছে প্রথম স্টেপ। এবার দ্বিতীয় স্টেপ কি দেখেন, সেকেন্ড স্টেপ। ওকে, এবার আমরা এই যে বিন্দুটা, এই বিন্দুটার স্থানাঙ্ক বের করব। কিভাবে বের করব দেখেন, এই বিন্দুটা হচ্ছে এই রেখাটা মানে 2 নং, আর এই রেখাটা মানে 4 নং। এই 2 নং আর 4 নং এই দুইটা রেখার ছেদবিন্দু। আর আমরা ছেদবিন্দু কিভাবে বের করি, আমি যদি এখন 2 নং রেখার সমীকরণ মানে এই রেখাটার সমীকরণ আর এই রেখাটার সমীকরণকে সমাধান করি, তাহলে পেয়ে যাব এই দুইটা রেখার ছেদবিন্দুর ভুজ মানে x এর মান কোটি মানে y এর মান। ব্যাপারটা বোঝা গেছে? এই রেখার সমীকরণ আর এই রেখার সমীকরণ, এই দুইটা রেখার সমীকরণকে যদি সমাধান করি তাহলে আমরা পেয়ে যাব এই দুইটা রেখার ছেদবিন্দুর ভুজের মান মানে x আর ছেদবিন্দুর কোটির মান মানে y। তাহলে আমরা এখন সমাধান করি। তাহলে 2 ও 4 নং এ বজ্রগুণন পদ্ধতি প্রয়োগ করে পাই। সবকিছু স্পষ্ট আছে তো? প্রয়োগ করে পাই। এবার চাইলে আমরা এখানে বজ্রগুণন পদ্ধতি কিন্তু ভাই আপনাদেরকে আগের লেকচারগুলোতে বারবার বুঝিয়ে বলছে, তো এই লেকচারে ভাইয়া কিন্তু বুঝাবো না। ওকে, আচ্ছা। তো আমরা এখন 2 নং আর 4 নং নিয়ে কাজ করব। 2 নং আর 4 নং। তাহলে যখন আমরা x নিয়ে কাজ করব, x বাদ, তাহলে এখানে আসবে 1, এখানে আসবে 5, তাহলে এখানে বসবে 5, এখানে বসবে সূত্রের মাইনাস, এখানে যদি গুণ করে তাহলে আসবে হচ্ছে -16। তারপর y নিয়ে কাজ করলে y বার, আগে এভাবে গুণ হবে, তাহলে এখানে বসবে 12, এখানে বসবে সূত্রের মাইনাস, তারপরে এভাবে গুণ হবে 15। যখন কনস্ট্যান্ট নিয়ে কাজ করব তখন কনস্ট্যান্ট দুইটা বাদ, এভাবে গুণ হবে, তাহলে -12, এখানে বসবে সূত্রের মাইনাস, তারপরে এভাবে গুণ হবে 3। ঠিক আছে, হ্যাঁ। এবার ভাইয়া জায়গা তো অভাব খুবই, এখান থেকে যদি হিসাব করি তাহলে এখানে আসবে হচ্ছে 21, এখান থেকে হিসাব করে আসবে হচ্ছে -3, আর এখান থেকে হিসাব করে আসবে হচ্ছে -15। ওকে, আচ্ছা। এবার হ্যাঁ,
যদি আমরা এই প্রথম আর তৃতীয় অনুপাত নিয়ে হিসাব করি, প্রথম আর তৃতীয় অনুপাত নিয়ে হিসাব করি, তাহলে এখান থেকে x এর মান আসবে হচ্ছে 7/-5। যদি ভুল না হয়, ভাইয়াকে চেক করে নিই যাতে ভুল না হয়, 4। তাহলে আমরা এভাবে গুণ করবো, 3 × 4 = 12, এখানে বসবে সূত্রের মাইনাস, তারপর ওকে আমাদের হিসাব ঠিক আছে। ওকে, আর যদি আমি এই দ্বিতীয় আর তৃতীয় অনুপাত নিয়ে হিসাব করি, তাহলে এখান থেকে হিসাব করলে y এর মান আসবে হচ্ছে 1/5। তাহলে দেখেন আমরা এই রেখাটার সমীকরণ মানে 2 নং আর এই রেখাটার সমীকরণ মানে 4 নং, এই দুইটা সমীকরণকে সমাধান করে এই ছেদবিন্দুর ভুজ মানে x এর মান পেয়ে গেলাম 7/-5 আর কোটির মান পেয়ে গেলাম 1/5। আশা করি এতটুকু নিয়ে কোনো সমস্যা নাই কারো, ঠিক আছে। তাহলে এখানে সংক্ষেপে লিখে ফেলি যে 2 ও 4 নং রেখার ছেদবিন্দু পেলাম হচ্ছে এটা, ঠিক আছে, -7/5 1/5। ওকে, সো আশা করি এতটুকু একদম ক্লিয়ার। এবার কেন বের করলাম দেখেন, এটা হচ্ছে 3 নাম্বার স্টেপ, ঠিক আছে। কেন করলাম, আমার কাছে এখন এই বিন্দুটার স্থানাঙ্ক আছে, আবার আমার কাছে এই বিন্দুটার স্থানাঙ্ক আছে। আর আমাকে প্রশ্ন কি বলছে, আমাকে প্রশ্ন বলছে এই রেখা থেকে এই বিন্দুর এই দূরত্বটা বের করার জন্য। তাহলে আমাদের টার্গেট হচ্ছে এই দূরত্বটা বের করা। ওকে, এখন আমার কাছে এই বিন্দুর স্থানাঙ্ক আছে আর এই বিন্দুর স্থানাঙ্ক আছে, তাহলে আমি এখন এই বিন্দু থেকে এই বিন্দুর এই দূরত্বটাই বের করব। আর দেখেন এই দূরত্বটাই প্রশ্নে যে দূরত্বটা বের করতে বলছে ওইটা কিনা। ভাই কথাটা আবার বলি, আমাদের টার্গেট কি, আমাদের টার্গেট হচ্ছে এই রেখা থেকে এই বিন্দুটার এই দূরত্বটা বের করা। তা আমি যদি এই বিন্দু থেকে এই রেখাটার দূরত্ব বের করি, মানে এই দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্বটা বের করি, তাহলে ওইটাই নির্ণেয় দূরত্বটা হবে কিনা, হবে। ওকে, তাহলে একটা বিন্দু থেকে আরেকটা বিন্দুর দূরত্ব বের করার সূত্র কি, সূত্র হচ্ছে √ ভুজদ্বয়ের বিয়োগফল হোল স্কয়ার প্লাস কোটিদ্বয়ের বিয়োগফল হোল স্কয়ার, রাইট। তাহলে নির্ণেয় দূরত্ব, তাহলে আমরা এখন এই বিন্দু থেকে এই রেখার এই বিন্দু থেকে এই বিন্দুটা দূরত্ব বের করব, আর ওই দূরত্বটাই হবে নির্ণেয় দূরত্ব। তাহলে √ ভুজদ্বয়ের বিয়োগফল হোল স্কয়ার প্লাস কোটিদ্বয়ের বিয়োগফল হোল স্কয়ার, এটা। এবার আমরা যদি এখান থেকে হিসাব করি, এখানে লসাগু করে আসবে হচ্ছে 7 + 5 = 12। এগুলো মুখে মুখে হিসাব করে ফেলবেন, বুঝছেন না, ঠিক আছে। আস্তে আস্তে ফাস্ট হওয়া লাগবে, নয়তো ভার্সিটি অ্যাডমিশনের ক্যালকুলেশনে ঝামেলা হয়ে যাবে। ওকে, তো আপনাদের সমস্যাটা হয় ছোটখাটো হিসাব করার সময়ও আপনারা ক্যালকুলেটরের সাহায্য নেন বা অনেক ধীরে সুস্থে চিন্তা করেন না। ইটস অল অ্যাবাউট মাইন্ডসেট। তো আপনি এখন থেকে যদি ফাস্ট ক্যালকুলেশন করা প্র্যাকটিস করেন, তাহলে আস্তে আস্তে আপনার মধ্যে মানে স্পিড, আপনার মধ্যে একটা স্পিডে চলে আসবে। বুঝে গেছে কথাটা? এখন থেকে প্র্যাকটিস করবেন, সব কিছুর জন্য ক্যালকুলেটর নেবেন না। ওকে, কিছু জিনিস মুখস্থ রাখা লাগবে। তাহলে এখান থেকে যদি আপনি হিসাব করেন তাহলে আপনি পাবেন 9/5। যেমন আমি এটা লিখছি, এটা না লিখে চাইলে সোজা লিখে ফেলতে পারতাম। তাহলে এখানে হিসাব করে আসবে 144/25, আর এখানে হিসাব করে আসবে 21/25। এখন যদি আপনি এখানে লসাগু করেন তাহলে উপরে আসবে 225/25, উপরে 225 নিচে 25। এবার এখানে হিসাব করে আসবে হচ্ছে 9, আর 9কে যদি √ করেন তাহলে আসবে 3। তাহলে এই যে দূরত্বটা, এই দূরত্বটার মান হচ্ছে 3 একক। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, তাহলে আশা করি প্রশ্নটাও বুঝে ফেলছেন, কেউ সলভ করবেন, 3টে স্টেপও ক্লিয়ার হয়ে গেছে। তাহলে প্রথম কাজ কি, এই রেখাটার সমীকরণ বের করা,
দ্বিতীয় কাজ কি, এই ছেদবিন্দুটার স্থানাঙ্ক বের করা, আর তৃতীয় কাজ কি, এই বিন্দু থেকে এই রেখাটার দূরত্ব বের করা। ওকে, তো এই ধরনের আরেকটা অঙ্ক আপনাদের বই আছে। ভাই মেইনলি অক্ষরপত্র ফলো করি, আর আসলে অক্ষরপত্র না, আপনি যে কোনো বই নেন, আপনি অক্ষরপত্র নেন, কেতাবুদ্দিন স্যারের বই নেন, বা রূপন্তী প্রকাশনী থেকে যে বইটা আছে ওইটা নেন, বা সিস্টেক পাবলিকেশন থেকে যে বইটা আছে ওইটা নেন, বা এসএম যেটাই নেন না কেন, ঠিক আছে, ঘুরে ফিরে এই অঙ্কগুলাই। ওকে, তো যাই হোক, ভাই মেইনলি ভাইয়ের কাছে অক্ষরপত্র বই আছে এই মুহূর্তে, ভাই অক্ষরপত্র বইটাই ফলো করছে। তো এই টাইপের আরো একটা অঙ্ক আছে, ওটা আপনাদের জন্য বাড়ির কাজ, ঠিক আছে। তো এই অঙ্কটা খুবই মজার একটা অঙ্ক, আমার খুব ফেভারিট অঙ্ক, করে ভালো লাগে অঙ্কটা করে, ঠিক আছে। তো আজকের ক্লাস এতটুকুই, আর হচ্ছে ভাই বাসায় অবশ্যই পড়াশোনা করবেন। ওকে, সময় এখনো যতটুকু আছে, 3 মাস সময় আছে, 3 মাস সময় এনাফ A+ পাওয়ার জন্য। আই শুড নট সে A+, ইভেন গোল্ডেন A+ পাওয়ার মতো সময় এখনো আপনাদের কাছে আছে, ঠিক আছে। তো আগামী 3 মাসের জন্য যত রকমের আড্ডা আছে বা ব্যাড হ্যাবিট আছে, 3 মাসের জন্য একটু ছেড়ে দেন, ঠিক আছে। ছেড়ে দিয়ে একদম দরজা বন্ধ করে দুনিয়াদারি থেকে একদম আলাদা হয়ে শুধু পড়াশোনা করে, আমার মতো দরজা দুনিয়া সব অফ করে শুধু ক্লাস নিচ্ছে, ঠিক আছে। তো এই কারণে সবকিছু একদম সমস্ত কিছু থেকে যোগাযোগ বিচ্ছিন্ন করে শুধু পড়াশোনা করেন। আপনাকে সব সময় আপনার পরিস্থিতি সাপোর্ট করবে না, এটা মাথায় রাখবেন। পরিস্থিতি আমাদের অনুকূলে সব সময় থাকে না, ইভেন আমার কাছে মনে হয় ম্যাক্সিমাম টাইমেই থাকে না। তো তাই বলে কি আমরা পরিশ্রম করব না? অবশ্যই করব, ঠিক আছে। তো অবশ্যই এখন পড়াশোনা করবেন। হ্যাঁ, আমি এটা আপনার সাথে মানি যে মাঝে মধ্যে হতাশা চলে আসে। ওকে, এখন হতাশা তো চলে আসবে, এই হতাশা চলে আসে এই কথার আরেকটা মানে হচ্ছে যে হ্যাঁ, আমি মানুষ, আমি হিউম্যান বিং, আমি এলিয়েন না, আমি রোবট না, আমি মানুষ। আমার মধ্যে ফিলিংস কাজ করে, আমার মধ্যে রাগ আছে, আমার মধ্যে মন খারাপ আছে, হতাশা আছে, সুখ আছে, কষ্ট আছে, যন্ত্রণা আছে, সমস্ত কিছুই তো আছে, যেহেতু আমি হিউম্যান বিং। আপনার মধ্যে মাঝে মধ্যে খুব হতাশা কাজ করবে, দেন একটা ব্রেক নেন, ছোটখাটো একটা ব্রেক। ছোটখাটো ব্রেক বলতে 1 মাসের ব্রেক না, 1 সপ্তাহের ব্রেক না। ব্রেক নিউজ হচ্ছে কিছুক্ষণের জন্য, 2 ঘন্টা 3 ঘন্টা। এই 2-3 ঘন্টা নিজের সাথে নিজে কথা বলেন, বুঝছেন? নিজের সাথে নিজে কথা বলবেন যে আমি কাজটা কেন করতেছি, আমার পারপাস কি, আমার ড্রিম কি, কোন জায়গায় গিয়ে আমাকে থামতে হবে, আমি আসলে কি চাই। এভাবে নিজের সাথে নিজে 1-1.5 ঘন্টা কথা বলেন, তারপর সুন্দর করে একটা ছোট ঘুম দেন, বাস ঘুম থেকে উঠে আবার পরিশ্রম শুরু করেন। যেটা প্র্যাকটিক্যালি ঘটে আপনাদের সাথে, আমার সাথে, আমি ওটাই বললাম আর কি। আর এক্ষেত্রে আপনি কি করতে পারেন সেটাই বলেন, নিজের সাথে নিজে কথা বলবেন। মানুষ পাগল বলবে, বলুক, পাগল ছাড়া দুনিয়া চলে না। ওকে, আল্লাহ হাফেজ। আজকের ক্লাস এতটুকুই, তো আগামীকালকে আবার দেখা হচ্ছে ইনশাআল্লাহ। ওকে।